ছবিটা তুমি আমাকে পাঠিয়েছিলে, তাই না? অথচ তোমাদের বাড়িতে গিয়ে সেদিন তোমার ড্রেসিং টেবিলের উপর সন্দীপের হাত ঘড়িটা দেখার পর যখন আমি তোমাকে প্রশ্ন করলাম, সন্দীপ ঘড়ি পরে যায়নি? না, ও আজকাল আর ঘড়ি পরতো না। বলতো মোবাইলেই তো টাইম দেখা যায়, আর এসব বাড়তি জিনিসের কি দরকার। সেই মুহূর্ত থেকে আমার তোমার উপর সন্দেহ হয়। তবে হ্যাঁ, তোমার মিথ্যেটা যে এত ভয়ানক আর এত বড় সেটা তখন ধরতে পারি। তবে সত্যি যে বলছো না সেটা ধরতে পেরেছিলাম। কি অদ্ভুত কথা বলছেন আপনি! আমি যদি সন্দীপকে খুন করব তাহলে আমি নিজে যেচে আপনার কাছে কেন যাব? আমি নিজে খুন করে আপনাকে বলবো আমার সন্দীপকে খুঁজে দিন। এটা খুব সাধারণ একটা ক্রিমিনাল সাইকোলজি। তুমি নতুন কিচ্ছু করো না সাথে। নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য তুমি প্রিটেন্ড করলে যে তোমার স্বামী হারিয়ে গেছে, তাকে খুঁজে বেড়াচ্ছ। তুমি গেলে অভয় মুখার্জির কাছে, তাকে বলতে তোমার হাজবেন্ডকে খুঁজে দিতে, আর পরের দিনে তোমার হাজবেন্ড ফেরত চলে আসে। সুতরাং কেসটাই আর থাকে না। আমি আর খোঁজ খবর করলাম না, আর সন্দীপ হয়ে গৌতম চিরকাল তোমার কাছে থেকে গেল। নাইস প্ল্যান, বাট তোমার অঙ্কটা 3টে কারণে মিলল না। 1 নম্বর কারণ, তোমার আর তোমার হাজবেন্ডের সঙ্গে আমার মন্দিরে দেখা হওয়া। তোমার হাজবেন্ডকে আমি সেদিন সন্দেহ করেছিলাম তার আড়ষ্টতা, তার হাতে লাগা মেকআপের গন্ধকে। কংগ্রাচুলেশনস, অনেক বড় প্রমোশন হয়েছে আপনার। দ্বিতীয় কারণ, তোমার শাশুড়ির আমার কাছে ছুটে আসে। নিজের ছেলেকে ওভাবে দেখে তারও সন্দেহ হয়। আর 3 নম্বর, সেটা অবশ্য নিতান্তই কাকতালি। কি? ঠিক যেই দিন সন্দীপের মা আমার কাছে আসে সেই দিনই প্রভা দেবীও আমার কাছে আসে। দুটো একই কেস, একই সময় ধরে দুজন মানুষ নিখোঁজ। আমার সেদিনই ব্যাপারটা খুব একটা কোইন্সিডেন্টাল মনে হয়নি। তারপরে আবার দুম করে সন্দীপ ফিরে এলো, তাতে আমার সন্দেহটা বাড়ল। সন্দীপ ফিরে আসার পর আমি ওর অফিসে আবার যাই ইনভেস্টিগেট করতে। তোমরা বুঝে গেলে যে আমি যদি ইনভেস্টিগেশন চালিয়ে যাই তাহলে তোমাদের খুব বিপদ। ও আচ্ছা, তার মানে ওই জন্যেই ওরা তোকে মারতে চেয়েছিল না? হ্যাঁ মা, ওই জন্য। কিন্তু আমি তো আর মরলাম না। কথা বলে না, বেড়ালের 9টা প্রাণ, আমার বোধহয় 90টা আছে। বেঁচে রইলাম। তোমরা যে একটা সাংঘাতিক ভুল করে ফেললে। গৌতম বাবু নিজের হাতেই আমাকে মারার দায়িত্বটা নিলেন, খুব ভালো কথা, কিন্তু যে জুতোটা পরে আমাকে মারতে গেলেন আর সেটা পরিয়ে আমাকে দেখতে হসপিটালে চলে এলেন, ভেরি ব্রেভ, ভেরি ব্রেভ ইনডিড। তার সাথে এত থেকে তোমার নজর এই জিনিসটা মাথায় রাখলে না। এখান থেকে ইন্টারভিউ এর নাটকটা, তারপর সাথীদের বাড়িতে তল্লাশি করা হয় এবং সন্দীপের বডি উদ্ধার করা হয়। বৌমা, তুমি আমার ছেলেটাকে
আমি সন্দীপকে খুন করিনি। আবার এখনো মিথ্যে কথা বলে চলেছে? তোমাদের ওই বাড়িতে তুমি আর সন্দীপ ছাড়া তো কেউ থাকে না, তাহলে সন্দীপ খুন হয়ে গেল, ওর বডি উধাও হয়ে গেল, এমনকি ও যে ট্যুরে গিয়ে নিরুদ্দেশ হয়েছে সেটা প্রমাণ করার জন্য ওর জামা কাপড় সুটকেসও সরিয়ে দেওয়া হলো, যেটা পাওয়া গেল ওর লাশের সঙ্গে। আর এই সমস্ত কিছু করা হলো তোমার হেল্প ছাড়া। ইজ ইট পসিবল সাথে? আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম, তুমি তার ভালোই প্রতিদান দিলে তোমার। 1.5 মাস ধরে সন্দীপের বডি ছাদের ট্যাঙ্কে পড়ে থাকলো আর তুমি কিচ্ছু জানতে পারলে না, এটা কি সম্ভব? এমনকি 1.5 মাস ধরে ট্যাঙ্কের মধ্যে একটা বডি পড়ে থাকা সত্ত্বেও সেটা পুরোপুরি পচে গলে যায়নি, তার মানে তাকে ট্রিট করা হতো কেমিক্যাল দিয়ে, আর সেটা রেগুলারলি করা হতো। তাও বলবে তুমি কিছু জানো না। তাহলে এই কেমিক্যালস কে দিত সাথে? সন্দীপ ফিরে আসার পর শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলতো, নিজের মা বাবাকে এড়িয়ে চলতো, কারোর সঙ্গে মিশত। তা সত্ত্বেও সন্দীপের মায়ের সন্দেহ হয়েছিল যে সে হয়তো তার নিজের ছেলে নয়। কিন্তু তুমি, যার সঙ্গে ও উঠতো বসতো, কথা বলতো, বাইরে যেত, ঘুরতে বেড়াতো, সে বুঝতে পারলো না? এত কাছে, এত পাশে থেকে বুঝতে পারলে না যে ও তোমার স্বামী নয়? এটা কি করে সম্ভব? কেন সম্ভব জান? কারণ তুমি মাই ডিয়ার সাথী গৌতমের সঙ্গে পুরো প্ল্যানটাতে ইনভলভড। এটা তোমাদের দুজনের প্ল্যান। না, আমি এসবের সাথে যুক্ত ছিলাম না। আর ডিনাই করে লাভ নেই সাথী, আমরা ধরা পড়ে গেছি। কি কি বলছো তুমি এসব? তুমি একটাও কথা বলবে না, তুমি চুপ করে থাকো, একদম একদম চুপ করো। ও আরেকটা জিনিস, এক মিনিট। ডক্টর পিল্লাইয়ের প্রেসক্রিপশন, গৌতম চৌধুরীর ট্রিটমেন্ট এবং প্রেসক্রিপশন। পেশেন্ট নাম গৌতম চৌধুরী। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? এই প্রেসক্রিপশন তোমার আলমারিতে পাওয়া গেল। অদ্ভুত ব্যাপার, কি করে বলো তো? এইবারে কি পুরো ঘটনাটা তুমি নিজে বলবে? কি বলবো আমি? আমার কিচ্ছু বলার নেই। বেশ, তোমার যদি কিছু বলার নাই থাকে তাহলে আমি বলছি পরপর, ভুল হলে ধরিয়ে দিও। গৌতম বাবু, আপনিও ভুলটা ধরিয়ে দেবেন। গৌতম বাবু আর সাথীর প্রেমটা আসলে অনেক দিন, গভীর প্রেম। এই প্রেমের জন্যে গৌতম বাবু রিনির কাছে ডিভোর্স চেয়েছিল। অন্যদিকে সাথী আর সন্দীপের জীবনে অশান্তি চলছিল, যে অশান্তির কথা সাথী আমাকে একবারও বলে। ও আমাকে চালাকি করে জানিয়েছিল যে সন্দীপ অফিস কলিগদের কাছে বলেছে কেউ ওকে ঠকাচ্ছে। ও জানতো যে ও আমাকে যখন জানাবে যে সন্দীপ নিখোঁজ, তখন আমি আর অফিসে যাব না। ও জানতো আমি অফিসে গিয়ে ওই একই কথাই শুনবো, আর যাতে আমি সাথীকে সন্দেহ না করি তাই ও আমাকে এই কথা আগে থেকে শুনিয়ে রেখেছে। এখন কথা হলো, সন্দীপকে কে ঠকাচ্ছিল? ঠকাচ্ছিল সাথী নিজে। সাথীর যে অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে সেটা সন্দীপ আন্দাজ করে ফেলেছিল। শুধু সন্দেহ করেনি, প্রমাণও পেয়েছিল, আর এসবের জন্য দুজনের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকতো।
এবার এই মাঝে কথাগুলো তুমি বলবে নাকি গৌতম আপনি বলবেন? সন্দীপের সাথে এই বিয়েটাও আমার মা বাবা জোর করে দিয়েছিল। আমি তো গৌতমকে ভালোবাসতাম, তাই গৌতম ছাড়া অন্য কারোর কথা আমি ভাবতেই পারতাম না। খুনটা কেন করেছিলে? আমরা খুনটা প্ল্যান করে করিনি, ঘটে। জয়কার